পুলিশ ফাইল। ঘোষ, তুমি ওই চা দোকানটা আর আশেপাশের লোকজনের সাথে একটু কথা বলে দেখো, আমি এদিকটা দেখছি। ইয়েস স্যার। ওই সানিদের বাড়ির ছাদেই হবে। মেনু কি হবে? ফ্রাইড রাইস আর দেশি মুরগির ঝোল। পাঁটা হবে না? মদ না, 500 টাকায় গলা অব্দি মদ, আবার পাঠা। আপনারা সবাই এই এলাকাতেই থাকেন তো? আপনি কে মশাই? আপনাকে এত কথা বলতে যাবো কেন? থানা থেকে আসছি। সরি স্যার, একদম বুঝতে পারিনি। না না ঠিক আছে, একটা বিষয় একটু জিজ্ঞাসা করতে এসেছিলাম। কি স্যার? স্যার আগে আমি পাতা বিক্রি করতাম, কিন্তু স্যার ধরা পড়ে জেল হওয়ার পর থেকে আমি ওসব ধান্দা করি না স্যার, বিশ্বাস করুন স্যার। হ্যাঁ স্যার, ও আর ওসব ধান্দা করে না। আরে না না, আমি সেই সব কারণে আসিনি। এই মহিলাটাকে চেনেন? এ তো স্যার, এ তো ফারুকের বউ। হ্যাঁ স্যার। চেনেনই নাকি? চিনি বলতে একই এলাকায় থাকি। স্যার ওই আমার দোকানের সামনে দিয়ে যাতায়াতে যা দেখা, ওই আর কি। আচ্ছা, এই মহিলাটার চরিত্র কেমন? আর ওর হাজবেন্ড মানে ফারুক? কেন স্যার, কিছু কি হয়েছে? মানে হঠাৎ? আসলে ওনাকে গতকাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আপনাদের বলছি আপনারা ওনার সম্বন্ধে যা যা জানেন তা আমাকে স্পষ্ট করে বলুন। স্যার, আমার মনে হচ্ছে আমরা একটু বেশি ভাবছি এই কেসটা নিয়ে। এটা একটা পাতি পরকীয়ার কেস। রুবিয়ার হয়তো বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক ছিল আর তার সাথেই পালিয়েছে। যদি পরকীয়ার কেসই হয় তাহলে তো প্রেমিকের সাথে পালিয়ে যাবে, কিন্তু এটাই বা হবে কেন? অন্য কিছুও তো হতে পারে। এমনও তো হতে পারে যে এতে ফারুকের হাত আছে। না স্যার, ফারুককে দেখে কিন্তু আমার তেমন কিছু মনে হলো না, বিশেষ করে ওর কথাবার্তা শুনে। দেখো, এই মনে হওয়া হয়তো এসব দিয়ে কিছু হবে না, শিওর করে বলতে হবে। এই মিসিং কেসটা যখন আমাদের হাতে এসে পড়েছে তখন রুবেয়াকে খুঁজে বার করতেই হবে, সে যে অবস্থাতেই থাকুক না কেন। আর তারপর যদি দেখি তোমার কথা মতো পরকীয়ার কেস, তাহলে কী বা করতে পারি আমরা? তাহলে আমাদের নেক্সট স্টেপ কি হবে স্যার? তুমি একটা কাজ করো, রুবেয়া যে পার্লারে কাজ শিখতো, তুমি ওখানে গিয়ে ওর কলিগদের সাথে একবার কথা বলে দেখো। আচ্ছা, রুবেয়া আপনার এখানে তাও কতদিন কাজ করতো? 6 মাস স্যার। আর রুবিয়ার সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? ভালোই স্যার, ও তো আমার কাছেই কাজ শিখতো। ওর পার্লারের কাজ শেখার খুব শখ ছিল, আর ও কাজটা ভালো শিখতো। আচ্ছা, কাজের বাইরে আপনাদের মধ্যে কি কি বিষয় আলোচনা হতো? মেয়েদের যা যা ব্যাপারে কথা হয়, সংসার, বাচ্চা কাচ্চা। আর সংসার নিয়েও কি বলতো? যেমন ধরুন ওর হাজবেন্ডের সাথে ওর সম্পর্ক, কিংবা সংসারে ঝগড়া অশান্তি নিয়ে কিছু বলতো না? হ্যাঁ স্যার, ওর স্বামীর সাথে ওর খুব ঝগড়া হতো। কারণ সম্পর্কে কিছু বলেছে? ওর স্বামী ওকে খুব সন্দেহ করতো স্যার। ও ভাবতো যে ওর সাথে অন্য কারোর সম্পর্ক আছে। আচ্ছা, এই আপনার রুবিয়ার চালচলনে কখনো মনে হয়নি যে ওর সাথে অন্য কারো কোনো সম্পর্ক আছে? না না স্যার, সেরকম তো কিছু মনে হয়নি কখনো। আচ্ছা, ওর হাজবেন্ড মানে ফারুক, তাকে আপনি কতটা চেনেন? সেরকম চিনি না স্যার, যেটুকু শুনেছি ওই রুবেয়ার মুখ থেকেই শুনেছি। ওই মাঝে মাঝে পার্লারে আসতো ওকে নিতে, তখনই যেটুকু দেখা। হ্যাঁ, একবার ওর বাড়িতে গেছিলাম একটা সেমিনারের ব্যাপারে কথা বলতে। সেই সময় খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়েছিল।
খারাপ এক্সপিরিয়েন্স কিরকম? শোন, পরশু সকাল 7টার মধ্যে এয়ারভিউ মোড়ের সামনে দাঁড়াবি। ওখান থেকেই গাড়ি তোকে পিক আপ করবে। 2000 টাকা বললে তো? না, 1999। আর ফুডিং কিন্তু ওর মধ্যে ইনক্লুডেড, ওর জন্য এক্সট্রা পে করতে হবে না। কিন্তু ওই দিন তো আমাদের অনেক রাত হয়ে যাবে, থাকবো কোথায় আমরা? আরে ওই ইসলামপুরে আমার একটা বন্ধুর বাড়ি আছে, রাত্রে আমরা ওখানেই থাকবো। মিস পল্লবী কি ওই দিন নিজে আসবেন? 3 রকমের ম্যাসাজ শেখাবেন, তার সাথে একটা স্পেশাল ফেসিয়াল। ভালো কথা, সবাইকে শেখানো হয়ে গেলে সবাইকে দিয়ে ওরা ট্রায়াল দেওয়াবে। যার আউটপুট সবচেয়ে ভালো আসবে তাকে ওরা 1 সপ্তাহের জন্য কলকাতার ওদের পার্লারে স্পেশাল ট্রেনিং দেওয়াবে। তাই? হ্যাঁ, এই চান্সটা মিস করিস না কিন্তু। আমি আজ রাতেই অনলাইনে টাকাটা পাঠিয়ে দেবো। সে তাড়াহুড়ো না করলেও চলবে, দিনের দিন দিলেও হবে, তোর সিট বুক করাই আছে। উঠি তাহলে। কোথায় যাওয়ার কথা হচ্ছিল? ইসলামপুরে মিস পল্লবীর সেমিনারে। যার সেমিনারি হোক না কেন, যাওয়া হবে না। কেন? এটা তো আমার কাছে একটা বড় চান্স, আরো ভালো জায়গায় কাজ শিখতে পারবো। অনেক শিখেছো, যা করার শিলিগুড়ির মধ্যে থেকেই করো, বাইরে যাওয়া হবে না। তুমি বুঝতে পারছো না। কি বুঝবো? কোথায় যাবে, কার সঙ্গে থাকবে না থাকবে কোনো ঠিক আছে? আরে আমাদের সানা দিদি নিজেই যাচ্ছে। আরে রাখো তো তোমার সানাদি। হ্যাঁ, আমি এখন বলছি না কোথাও যাওয়া হবে না, তার মানে যাওয়া হবে না। বলুন স্যার, আমার বিবির কোনো খোঁজ পেলেন? পেয়ে যাব খুব শীঘ্রই, কিন্তু তোমাকে তার আগে আমাদেরকে একটা হেল্প করতে হবে। আমি আমি আবার কি হেল্প করবো স্যার? কথা বলে, আমাদের প্রশ্নের উত্তর দিয়ে। বলুন, বলুন কি জানতে চান? তোমার সাথে রুবিয়ার সম্পর্ক কীরকম ছিল ফারুক? আমাদের সম্পর্ক খুব ভালো ছিল স্যার। 6 বছর আগে আমাদের নিকা হয়, ভালোই চলছিল সংসার আমাদের। রুবেয়া, কোথায় তুমি? কি হয়েছে রুবেয়া? কি হয়েছে তোমার রুবেয়া? তুমি তুমি ঠিক আছো তো? হ্যাঁ, দাঁড়াও পানি খাও আগে। আরে কি হয়েছে তোমার একটু বলবে? কিছু না। কিছু না তো আমাকে এইভাবে তুমি ডাকলে কেন? আমি কিভাবে হন্তদন্ত হয়ে কাছ থেকে এলাম তুমি জানো? আসলে দুপুরে তোমাকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখলাম, কিছুতেই থাকতে পারছিলাম না, সেই জন্য ফোন করে ডেকে নিলাম। তুমি পাগল হয়ে গেছো নাকি? একটা বাজে স্বপ্ন দেখেছো বলে তুমি আমার কাছ থেকে ডেকে নিলে? তো আমাদের ভালো থাকার জন্য তো। কিন্তু এত খাটাখাটনি করে যদি আমরা নিজেদের মতো একটু সময় কাটাতে না পারি, একটু কোথাও বেড়াতে যেতে না পারি, তাহলে এসব করে কি লাভ? তোমাকে তো বললাম সামনের শীতে গ্যাংটক ঘুরতে যাবো আমরা। আর ততদিন আমি এভাবে একা একা বসে থাকবো বাড়িতে? রাগ হয়েছে আমার বিবি, দাঁড়াও রাগ ভাঙাচ্ছি। ছাড়ো, কি করছো? যাতে তোমায় আর একা থাকতে না হয় তাই তোমার সঙ্গ দেওয়ার জন্য একটা মানুষ আনার ব্যবস্থা করছি। তোমার সাথে রুবিয়ার সম্পর্ক সবসময়ের জন্য ভালোই ছিল। হ্যাঁ স্যার, খারাপ হবে কেন? আচ্ছা, ঝগড়া অশান্তি কখনো হতো না? না। কিন্তু আমাদের কাছে খবর আছে যে তোমাদের মধ্যে ঝগড়া অশান্তি হতো। স্যার, যেটুকু ঝগড়া অশান্তি হতো সেটা তো সব পরিবারের মধ্যে হয়ে থাকে। রুবিয়া তো বিউটি পার্লারে কাজ শিখতো না? হ্যাঁ। মাঝখানে ইসলামপুরে একটা সেমিনারে যাওয়ার কথা ছিল, তুমি যেতে দাওনি কেন? আপনাকে কে বলেছে এটা? ওই সানা ম্যাডাম। কে বলছে সেটা ইম্পর্টেন্ট নয়, যেটা বলেছে সেটা সত্যি কিনা বলো। কি হলো, চুপ করে আছো কেন? বলো ফারুক। ওকে যেতে দাওনি কেন? এমনি স্যার, আসলে ও গেলে সংসারটাকে সামলাতো, বাচ্চাটা একা কি করে থাকতো বাড়িতে। শুধু এটাই কারণ, নাকি অন্য কোনো কারণ আছে? না, অন্য কি কারণ হবে?
না ফারুক, এই রুবিয়ার কি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক ছিল, মানে যাকে বলে পরকীয়া বা কিছু? যদি থেকে থাকে তো সেটা অবশ্যই জানাও। কাউকে সন্দেহ করো তুমি? না স্যার, তেমন কিছু তো জানা নেই। সত্যি কথা বলো ফারুক। সত্যি বলছি স্যার, রুবিয়া খুব ভালো ছিল, সুখী পরিবার ছিল আমাদের। সেদিন আমরা ঘুরতেও গেছিলাম। ইস, আজ বাবুকে সাথে ঘুরতে নিয়ে এলে খুব ভালো হতো। হ্যাঁ, বাবুকে নিয়ে আসলে তো ভালোই হতো, কিন্তু তাহলে কি আমরা এভাবে প্রেম করতে পারতাম? খুব বাবা, হ্যাঁ, বিবির আমার বাচ্চার মা হওয়ার পরও প্রেম করার কত শখ। হ্যাঁ, বাচ্চার মা হয়েছে তো কি হয়েছে, বুড়ি হয়ে গেছি নাকি? বেশ, রাতে বাবু ঘুমোক, তারপর দেখবো কত প্রেম নিতে পারো। শয়তান। আচ্ছা শোনো না, তুমি বাড়ি যাও, আমি এক্ষুনি আসছি। কোথায় যাবেন? একটু ঠেকে যাব আড্ডা মারতে। আচ্ছা, তাড়াতাড়ি ফিরো। আর শোনো, বাবুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখো, যাতে বাড়ি ফিরেই প্রেম শুরু করতে পারি। শয়তান। আমি তো তাড়াতাড়ি ফিরে এসেছিলাম, তুমি কোথায় চলে গেলে রুবিয়া? রুবিয়া, আমার জান, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, তাড়াতাড়ি ফিরে এসো। স্যার, আমার বিবিকে ফিরিয়ে দিন স্যার। শান্ত হও, এ নাও জল খাও। তুমি এখন এসো ফারুক, দরকার হলে তোমাকে আবার ডাকবো। স্যার, আমার বিবিকে ফিরিয়ে দিন স্যার। বাচ্চাটা খুব কষ্ট পাচ্ছে। বললাম তো আমরা দেখছি, তুমি আসো। কি বুঝলে ঘোষ? স্যার, ফারুকের কথা অনুযায়ী আমার সন্দেহ ভুল, এটা কোনো পরকীয়ার কেস নয়, কিন্তু বুঝতে পারছি না তাহলে ব্যাপারটা কি। তোমার সন্দেহ তো ঠিকও হতে পারে, এই পরকীয়ায় রুবিয়ার নিখোঁজের কারণও তো হতে পারে। মানে আমরা কিন্তু একটা পয়েন্ট মিস করে যাচ্ছি বারবার। আমরা খালি রুবিয়ার পরকীয়াতেই ফোকাস করছি, কিন্তু আমরা একবারও ভাবছি না যে ফারুকেরও তো পরকীয়া থাকতে পারে, যেটা রুবিয়া হয়তো জানতে পেরে গিয়েছিল, তাই ওদের মধ্যে অশান্তি হতো, আর তার জেরেই। ইয়েস স্যার, আমি এক্ষুনি লোক লাগাচ্ছি এটা জানার জন্য। আমাকে আজকের মধ্যেই সমস্ত কিছু খবর দেবে। ওকে স্যার। আর একটা কথা, ওই দিন রাতে ফারুক সত্যিই ওর থেকে আড্ডা মারতে গিয়েছিল কিনা সেইটা খোঁজ নিয়ে দেখো। ওকে স্যার। একটু চা খাবেন স্যার? না না, এটা সেই সময় নয়, বরং যে প্রশ্নগুলো করছি সেটার আপনারা ঠিক ঠিক উত্তর দিন। বলুন স্যার। দেখুন, কোনো প্রমাণ না পাওয়া গেলেও আমার খুব সন্দেহ যে রুবিয়ার নিখোঁজের পেছনে আপনাদের জামাইয়ের হাত আছে। আচ্ছা, রুবিয়ার বাইরে কোনো সম্পর্ক ছিল বলে আপনারা জানেন? কোনো খবর পেয়েছিলেন আপনারা? না স্যার, আমাদের বেটি ওরকম নয়, ওকে যথেষ্ট শাসনে আমরা মানুষ করেছি। হ্যাঁ স্যার, এমনকি ওর নিকার পর জামাইয়ের সাথে কোনো অশান্তি হলে আমরা ওকেই বকা দিতাম। আচ্ছা,
ফারুকের সাথে কোনো ঝামেলা হয়েছিল বলে জানেন, যার জন্য রুবিয়া পালিয়ে যেতে পারে বা আত্মহত্যা করতে পারে? না না, ও সেরকম মেয়ে নয়। এমনকি যেদিন জামাইয়ের সাথে ঘুরতে গিয়েছিল, আমাকে ফোনও করেছিল যাওয়ার আগে। ফোন? কি বলেছিল ফোন করে? হ্যাঁ বল। আমি কোথায়? তুমি কোথায় আবার? এই তো বাড়িতে কাপড় তুলছি। জানো তো, আমি ফারুকের সাথে ঘুরতে যাচ্ছি। কোথায়? ওই তো তিস্তা ক্যান্ডেলের ওখানে। আমাদের সব ঝামেলা মিটে গেছে। আর বাবু? বাবু বাবু বাড়িতেই আছে। বেশ, যা দুজনে ঘুরে আয়, ভালো করে সংসার কর। তাহলে আপনারা বলছেন যে আপনাদের মেয়ে আত্মহত্যা করতে পারে না? না স্যার, বললাম না, সুইসাইড করার মতো মেয়েও নয়। মাঝে যখন ওদের মধ্যে অশান্তি হয়েছিল তখন বলাই ছিল ওকে যে বেশি সমস্যা হলে এখানে চলে আসতে। আর ও বলতো যে জামাইয়ের সঙ্গে কোনো সমস্যা হলে ও সোজা এখানে চলে আসবে। মাঝে ঝামেলা হয়েছিল ফারুকের সাথে? কি নিয়ে? তেমন কিছু না, ওই সংসারে যেমন খুঁটছাট লেগে থাকে সেই রকম আর কি। আর হ্যাঁ স্যার, রুবিয়া বলেছিল ফারুক কোনোদিনই পছন্দ করতো না রুবিয়া বিউটি পার্লারে কাজ করুক। কেন? রুবিয়া একবার বলেছিল ফারুক নাকি ওকে বলেছে যে বিউটি পার্লারে যারা কাজ করে তারা খারাপ হয়, নানান রকম রোমরামি হয় ওখানে। জানেন স্যার, একবার ওখানকার দাদার সাথে পর্যন্ত রুবিয়াকে সম্পর্ক নিয়ে সন্দেহ করেছিল। কার সাথে জানেন? না স্যার। আমাকে আবার এখানে তুলে আনলেন কেন স্যার? অনেক হেয়ালি করেছো, এবার সত্যিটা বলো। সব সত্যিই তো বলেছি স্যার, কিচ্ছু লোকাইনি। লুকিয়েছো। রুবিয়ার যে বিউটি পার্লারে কাজ করা তোমার পছন্দ ছিল না, তুমি সেটা আমাদের জানাওনি কেন? আর কার দাদার সাথে ওকে সন্দেহ করতে তুমি? না না, ওরকম কোনো ব্যাপার ছিল না স্যার। এবার সত্যিটা বলো ফারুক। আমি সব সত্যি বলেছি স্যার। ফারুক, রুবিয়াকে নিয়ে সেদিন তুমি একা কেন গেছিলে? তোমার ছেলেকে নাওনি কেন? রুবেয়া চাইনি স্যার, ও আমার সাথে একটা আলাদা সময় কাটাতে চেয়েছিল। মিথ্যে কথা। তুমি প্ল্যান করে রুবিয়াকে একা নিয়ে গিয়েছিলে। না স্যার, একদম না। ফারুক, আমাদের তোমার বাচ্চার সাথে কথা বলতে হবে। সেদিন রুবিয়া সত্যিই বাড়ি এসেছিল কিনা সেটা জানা দরকার। না স্যার, ওকে এইসবে জড়াবেন না। তদন্তের স্বার্থে আমাদের এটা করতেই হবে। না না, ওকে কোনো পুলিশের কাছে জড়াবেন না স্যার। ওর কোনো দোষ নেই। তাহলে কার দোষ? তোমার? আমি তো কার দোষ, কি ব্যাপার সেসব কথা তুলিনি। তাহলে তুমি হঠাৎ দোষ গুণের কথা তুললে কেন? আসল সত্যিটা খুলে বলো ফারুক। আমি যে আসল সত্যি স্যার সেটাই বলছি। তাহলে তোমার ছেলের সাথে আমাদের কথা বলতেই হবে। আমাদের জানা দরকার যে রুবিয়া সেদিন বাড়ি এসেছিল কিনা। না স্যার, না, ও বাড়ি ফেরেনি। ও বাড়ি ফেললে নিখোঁজ হতো কিভাবে? তুমি এতটা শিওর হচ্ছ কি করে? তুমি সেদিন আড্ডা মারছিলে না? এমনও তো হতে পারে যে রুবিয়া সেদিন বাড়ি গিয়ে ছেলের সাথে দেখা করে কোথাও বেরিয়ে গিয়েছিল। না না, ও বাড়ি ফেরেনি স্যার, কারণ আমি ওকে নিজে পেট্রোল পাম্পের সামনে ছেড়ে এসেছিলাম। সে কি? সেদিন তো তুমি বললে ওকে তুমি তোমার পাড়ার গলি অবধি ছেড়ে দিয়েছিলে। কোনটা সত্যি ধরবো ফারুক? তুমি নিজের কথায় নিজেই ফেঁসে যাচ্ছ। রুবিয়ার পার্লারে কাজ করা তোমার পছন্দ ছিল না, সেটা কেন? আমি যাই বলি বা করি না কেন স্যার, রুবেয়া খুনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। খুন? রুবিয়া খুন হয়েছে সেটা আমরা তোমায় কখন বললাম ফারুক? এবার সত্যি কথা বল ফারুক। সত্যিটা সব খুলে বলো ফারুক। অবশেষে রুবেয়াকে খুঁজে পাওয়া গেল ঠিকই, কিন্তু জীবিত অবস্থায় নয়।
মহানন্দা ক্যানালে একটি বস্তার ভেতরে পাওয়া গেল তার ধড়। পরের দিন ঠিক একই জায়গা থেকে একটু দূরে পাওয়া গেল আরেকটি বস্তার ভেতরে তার মাথা। এই দুটি উদ্ধার করেন পুলিশ। কিন্তু কি এমন হয়েছিল যে রুবেয়াকে এই ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হতে হলো? কে বা কারা ছিল এই ভয়ঙ্কর ঘটনার পেছনে? দেখতে হলে দেখুন আজকের পর্ব। পড়াশোনা স্টপ করো, সারপ্রাইজ আছে তোমাদের জন্য। আর সন্ধে হতে না হতে চলে আসলে? কাল ঈদ না, তাই তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে এলাম। নাও না, চোখ বন্ধ করো তো তাড়াতাড়ি। কেন? আরে চোখ বন্ধ করোই না। নাও, এবার চোখটা খোলো তো। এটা সোনা? না, সিটি গোল্ড। কাল যখন বাবুর জন্য জামা আনলাম, কি ভেবেছিল তোমাকে ঈদে কিছুই দেব না? এবারের ঈদে এটাই তোমার কি। বাবু, ওই প্লাস্টিকটা দে তো। পছন্দ? এ তো অনেক দামি। এটা কার? বাবু টিফিনের 50 টাকা জমিয়েছিল। আর বাকি টাকা? আগে বলো না, পছন্দ? খুব পছন্দ। আগে বলো, বাকি টাকা কোথা থেকে পেলে? তুমি প্রত্যেকবার ঈদে আমাদের জন্য গিফট কেনো, তাই এবার ঈদে আমি তোমাকে গিফট করার জন্য কাজ করেছি। কি কাজ করলে তুমি, আর কেন? চিন্তার কোনো কারণ নেই, ও সহজ কাজই। তুমি তো জানোই মেহেন্দি পরানো নিয়ে বন্ধু মহলে আমার বেশ নাম ডাক ছিল। তো সেদিনকে লালির বিয়েতে ওরা সবাই মেহেন্দি পড়তে চাইছিল আর লোকই পাচ্ছিল না। লালি তখন আমার নাম বললো, আমি একজনকে মেহেন্দি পড়ালাম, তো বাকিদেরও পছন্দ হয়ে গেল, ওরাও টাকা দিয়ে আমার কাছ থেকে মেহেন্দি পড়লো। বাহ। জানো সেদিনকে লালিকে যে সাজাতে এসেছিল সানাদি, তার তো নিজের বিউটি পার্লার আছে, কাজ শেখায়। আমাকে বলেছে খুব কম টাকায় কাজ শিখিয়ে দেবে। আমি কিন্তু পার্লারের কাজ শিখবো। ওসব শিখে তুমি কি করবে? দেখো আমি তো ফাঁকাই বসে থাকি, একটা পার্লার খুলবো, তাতে 2 পয়সা রোজগারও হবে, তোমারও তো চাপটা কমবে, তাই না? প্লিজ প্লিজ প্লিজ, তুমি না করো না। ঠিক আছে, ভেবে দেখছি। কিরে, কিডসগুলো নিয়েছিস তো? হ্যাঁ দিদি। খুব ভালো কাজ শিখে গেছিস খুব তাড়াতাড়ি। সবই তোমার জন্য। কিচ্ছু আমার জন্য নয়, তোর নিজের কাজের প্রতি ভালোবাসা আর চেষ্টার জন্যই পেরেছিস। শোন, ওই কিডসগুলো নিয়ে বাড়িতে নিজের ওপর বরের ওপর ফেসিয়াল করবি, ম্যাসাজ করবি, তাতে হাত পরিষ্কার হবে। তুই তো খুব ভালো মেহেন্দিও করিস। দাঁড়া দেখছি ওয়েডিংগুলোর মেহেন্দি তোকে ধরিয়ে দিতে পারি কিনা। সত্যি দিদি, তুমি আমার জন্য যা করছো। তোর জন্য করছি না রে, তোর নিজের কাজের প্রতি ভালোবাসা আর চেষ্টার জন্যই করছি। তোর মতো স্টুডেন্ট আমিও খুব কম পেয়েছি। আচ্ছা শোন, এবার থেকে কিন্তু টাকা জমাতে হবে, নিজের পার্লার খুলতে হবে তো নাকি? কি হলো, ইচ্ছে নেই নিজের পার্লার খোলার? হ্যাঁ আছে তো। আচ্ছা চল, সামনে অটো স্ট্যান্ড, চল অটোয় চল। এই মোবাইলে কি করছো? এসো তো, এই চেয়ার একটু বসো, তোমাকে একটু ম্যাসাজ করে দিই। কিসের ম্যাসাজ? আরে এসোই না। কি করেছো এসব? ফেস প্যাক লাগিয়েছি, এসো তোমাকেও লাগিয়ে দিই। 2 ঘন্টা রাখবে, তারপর দেখবে মুখে কিরকম গ্লেজ দেয়, পুরো চকচক করবে একেবারে। তুমি কি মুখ চকচকে করার জন্য এসব করেছো? হ্যাঁ। তুমি মুখ চকচকে কার জন্য করবে? মানে? শাদি হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে,
এখন মুখ চকচকে করে কি করবে তুমি? শাদি হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে তো কি হয়েছে, তাই বলে কি নিজেকে টিপটাপ রাখবো না? আর দেখো, এটাতে আমার ম্যাসাজের প্র্যাকটিসও হয়ে যাবে। এসো না, তোমাকেও করে দিই। না, আমার এসবের দরকার নেই। ঠিক আছে, তাহলে আমি প্যাকটা তুলে নিই। কি হলো? কে ফোন করেছে? আননোন নাম্বার। হ্যালো। হ্যালো রুবেয়া, এত রাতে ছেলের কল? আপনি কে বলছেন? রুবেয়া আছে? আপনি কে? আমি বালা বলছি, রুবেয়ার ফ্রেন্ড। ফ্রেন্ড? হ্যাঁ, কাজের জায়গায় ফ্রেন্ড আছি। ওকে কথা আছে ওর সাথে। কি কথা? আপনি আমাকে বলুন, আমি ওর হাজবেন্ড বলছি। কে ফোন করেছে? হ্যাঁ চুপ। হ্যাঁ হ্যাঁ বলুন, চুপ করে গেলেন কেন? বলুন, কি বলবেন আমাকে বলুন। আপনাকে বললে বুঝবেন না, ওকেই দিন। বুঝবো না মানে? এই, একটা অন্যের বিবিকে ফোন করে শালা রাত্রিবেলা নোংরা কথা বলবি তুই? হ্যাঁ, এরপর যদি ফোন করেছিস না, শালা খাল খেচে নেবো একবারে। কে ফোন করেছিল? কার সাথে এভাবে কথা বললে? তোমার দেখছি ভালোই ছেলে বন্ধু হয়েছে। রাতে ফোন করছে, বলছে পার্সোনাল কথা, আমি নাকি কিছু বুঝবো না। এক মিনিট, তোমাকে কি বালা স্যার ফোন করেছিল? বাহ, একবারে বুঝে গেলে। বালা স্যার আমাদের পার্লারে আসেন। উনি ব্রাইডাল ফ্যাশন শ্যুট করে থাকেন। সামনে ওনার একটা ফ্যাশনের বড় ইভেন্ট আছে, সেই জন্য উনি আমাকে অবজারভার হিসেবে নিতেন, আর সেই জন্য উনি ফোনটা করেছিলেন, নোংরামো করতে নয়। আর ওনার বয়স 50 বছর, বাবার বয়সী। বাহ, বাবার বয়সী লোকের সাথে এখন বন্দুক তো পাতাচ্ছ, আবার পার্সোনাল কথা রাতে। উনি খুব রসিক মানুষ, সবাইকে ফ্রেন্ড বলে ডাকে। ভালোই দেখছি মানুষ চিনতে শিখেছো তুমি। হ্যাঁ, রসিক। তা ঠিক কতটা রস দিয়েছেন উনি তোমায়? এখন থেকে কাজ শেষ হয়ে গেলে পরে আমায় ফোন করবে, আমি নিতে আসবো। তোমার কাজের জায়গায় অসুবিধা হবে না? ম্যানেজ করে নেব। কে ছিল ওটা? কোনটা? যে তোমাকে দেখে হাসলো, যাকে দেখে তুমি হাসলে। এখন তো আমাকেও তোয়াক্কা করছো না, খুললে সব। ও, ও তো সাহিব দা, আমাদের পার্লারে কাজ করে সাবিনা, ওর দাদা। আমি তোমার ব্যাপারটা না কিচ্ছু বুঝতে পারছি না গো। যার সাথে তোমার দেখা হয়, যেই তোমায় ফোন করে, সে হয় তোমার কোনো বন্ধুর দাদা, নাহলে পরে তোমার কোনো স্যার। তোমার পার্লারে কোনো একজনের দাদা, সে তোমায় চিনবে কি করে? আমি একদিন সাবিনার বাড়িতে গিয়েছিলাম। কই, আমায় জানাওনি তো? গিয়েছিলাম একদিন কাজ থেকে ফেরার পথে। কাজ থেকে ফেরার পথে আর কোথায় কোথায় যাওয়া হয়? চুপ করে আছো কেন? উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও রুবিয়া। বলার প্রয়োজন মনে করছি না। রুবিয়া দাঁড়াও, তোমার আমাকে কৈফিয়ত দিতে হবে, তুমি আমার বিবি রুবিয়া। রুবিয়া দাঁড়াও, রুবিয়া। পার্লারে কাজ করা তো অনেক দূরের কথা, আজ থেকে বাড়ির বাইরে তোমার বেরোনো বন্ধ। সব কি তোমার ইচ্ছে মতো হবে নাকি? হ্যাঁ, সব আমার ইচ্ছে মতো হবে, কারণ তুমি আমার বিবি। নইলে কি তালাক দেবে আমায়? হ্যাঁ দিয়ে দাও, আমি বাবুকে নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, আমাকে তালাক দিলে তো তুমি নতুন নিকাহ করতে পারবে। হ্যাঁ, শোনো একটা কথা, আমার প্রাণ থাকতে না আমি তোমাকে তালাক দেব না। তুমি আসলে নিচে নোংরা, তাই নোংরা ভাবনা ভাবতে পারো। দেখো, আমি ফাইনালি বলে দিচ্ছি, ওইসব পার্লারের না পাটটা চোকাও, চুকিয়ে সংসারে মন দাও। না, চোকাবো না। এত কষ্ট করে পার্লারের কাজ শিখলাম কেন? তুমি যা পারো করে নাও। হ্যালো বালা স্যার। হ্যাঁ বলুন, কবে? রুবেয়া, বাবু, বাবু দেখ কি এনেছি আমি তোর জন্য। তুমি কে? আমি কে? এ কি? এ কি? ওটা তো আমার আব্বু। কি বলছিস বাবু? আমি তোর আব্বু? তুমি একটা খারাপ লোক, ওটা আমার আব্বু। এ কি? কি শিখিয়েছো রুবিয়া তুমি ওকে? আমি কেন কিছু শেখাতে যাব? যেটা সত্যি ও তো সেটাই বলছে। তুমি একটা
লোক, যাও বেরিয়ে যাও। আব্বু রুবেয়া, রুবেয়া, কি হলো, চেঁচাচ্ছ কেন? কোথায় গেছিলে তুমি? বাথরুমে। কি যে হয়। ফারুক, এভাবে মন না খেয়ে যেটা করার সেটা কর। কি করব? শোন, তোকে তো আমি আগেই বলেছিলাম ঘরের বউয়ের ঘরেই থাকা উচিত। তারা যখন টাকা উপার্জন করা শেখে তখন তাদের দিমাগ বেড়ে যায়। আমি তোকে পার্লারের কাজটা বন্ধ করতেই বলেছিলাম, কিন্তু ও আমার কোনো কথা শুনছে না। এভাবে হবে না, তোকে আরো কড়া হতে হবে ফারুক। সময় থাকতে পাখির ডানা কেটে ফেল, নইলে কখন খাঁচার বাইরে বেরিয়ে যাবে ধরতেও পারবি না। কি ব্যাপার, আজ নিজের হাতে সাজিয়ে দিচ্ছ? দেখো, আমাদের মধ্যে দূরত্ব অনেকটা বেড়ে গেছে। যা হয়েছে হয়েছে। আমি মানছি আমার দোষ ছিল, কিন্তু তোমারও দোষ আছে। আমাদের এগুলো সব মেটাতে হবে। বাবু বড় হচ্ছে, এইসব ঝামেলা ঠিক করে আমাদের ওর দিকে মন দিতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমাকেও তুমি ক্ষমা করে দিও। অনেক ক্ষেত্রে আমিও অকারণে অনেক কথা শুনিয়েছি। বাদ দাও, বললাম না নতুন করে সব শুরু করতে হবে। হ্যাঁ বল। আমি কোথায়? তুমি কোথায় আবার? এই তো বাড়িতে কাপড় তুলছি। জানো তো, আমি ফারুকের সাথে ঘুরতে যাচ্ছি। কোথায়? ওই তো তিস্তা ক্যান্ডেলের ওখানে। আমাদের সব ঝামেলা মিটে গেছে। আর বাবু? বাবু বাবু বাড়িতেই আছে। বেশ, যা দুজনে ঘুরে আয়, ভালো করে সংসার কর। আর পারলাম না, এরপর প্ল্যান করে ফেললাম। সেই অনুযায়ী রেগি করলাম কোথায় কি করব। দুদিন আগে একটা ছুরি কিনে আনলাম। এরপর সময় মতো ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? ওই তিস্তা ক্যানেলের দিকে। ওখানে ঠান্ডা হাওয়ায় বসবো দুজনে। তুমি যে বলেছিলে একটা সারপ্রাইজ দেবে। দেবো তো। আগে তো ক্যাসাল টেসাল হইতো, এখন ক্যাসাল টেসাল হয় না আর কি। তার জন্য ওইভাবে আর কি নিয়ে এসে এই মারে ফেলছে। ফারুক যে অপরাধ করেছে তা কোনোভাবেই লঘু করা যায় না, উচিত নয়। 302 ধারা রুজু করা হয় তার বিরুদ্ধে। কিন্তু যাই হোক, সত্য হলো সন্দেহ একটা পরিবারকে তছনছ করে দিতে পারে। তাই আপনাদের কাছের মানুষকে নিয়ে যদি আপনাদের মনে বিন্দুমাত্র সন্দেহ থাকে, সেটা নিয়ে খোলাখুলি আলোচনা করুন, তবে একটা পরিবার বাঁচতে পারে। এই কথাটা শুধু মাথায় রাখবেন।